ক্লাস 6-এর ইতিহাস বইয়ের চ্যাপ্টার 6 সাম্রাজ্য বিস্তার ও শাসন আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় 7ম শতকের প্রথম ভাগ। শামীমের কাছে পুরনো দিনের অনেকগুলি পয়সা আছে। ওর নানা ওকে দিয়েছিলেন 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, কোনোটা চৌকো, কোনোটা ফুলের মতো। স্টিলের চকচকে ছোট গোল 10 পয়সাগুলো শামীমের খুব প্রিয়। পুরনো কয়েকটা 2 টাকার নোটও আছে ওর। একদিন সেগুলোই বন্ধুদের আর রুবির দাদুকে দেখাতে নিয়ে গেল। দাদু সব দেখলেন এবং বললেন, দারুণ তো, তোমরা আর কেউ কিছু জমাও নাকি? পলাশ বলল, আমি খেলনা জমাই, ছোটবেলার সব খেলনা রয়েছে আমার। রাবেয়া বলল, আমিও খেলনা জমাই। দাদু বললেন, পুরনো দিনের নানা জিনিস জমিয়ে রাখা ভালো, তাতে এক সময় বোঝা যাবে সেই জিনিসগুলো কেমন ছিল পুরনো দিনে। তারপর বললেন, এই যে টাকায় বা পয়সায় সিংহের মুখগুলো একটা ছাপ থাকে, সেটা কি বলতো? সবাই বলল, অশোক স্তম্ভ। দাদু বললেন, কেন ওই স্তম্ভটা টাকা পয়সায় ছাপা থাকে জানো? রাবেয়া বলল, সম্রাট অশোকের ওই স্তম্ভটাই ভারতের জাতীয় প্রতীক। দাদু বললেন, ওই স্তম্ভটা সারনাথে পাওয়া গেছে। তার মাথায় পিটোপিটি 4টি সিংহের মূর্তি আছে। এখন সেটি সারনাথ জাদুঘরে রাখা আছে। একসময় সম্রাট অশোক যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন, মানুষের কাছে শান্তির বাণী পৌঁছে দিয়েছিলেন। তাঁর স্তম্ভটি 1950 সালের 26শে জানুয়ারি জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছিল। সেটি উল্টানো পদ্মের মতো দেখতে, একটা বেদির ওপর রাখা, তার উপর অশোক চক্র দেখা যায়। এই চক্রের বাঁদিকে ষাঁড় ও ডান দিকে ঘোড়া মূর্তি। সেদিন বাড়ি ফিরে পৃথার মনে খটকা লাগলো। দাদু অশোককে রাজা না বলে সম্রাট বললেন কেন? তাহলে কি রাজা আর সম্রাট আলাদা? পরের দিন ক্লাসে দিদিমণিকে সেই প্রশ্ন করল পৃথা। দিদিমণি বললেন, হ্যাঁ, রাজা আর সম্রাট আলাদা। এবারে তাহলে তোমাদের সম্রাট আর সাম্রাজ্যের কথা বলা যাক। সাম্রাজ্য কি? সম্রাটকে সহজ করে বললে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়। ধরা যাক একটা রাজ্য কয়েক হাজার জনগণ থাকে, তাহলে একটা সাম্রাজ্যে কয়েক লক্ষ জনগণ থাকবে। অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয়, সেই বড় শাসন এলাকাটাই সাম্রাজ্য। সাম্রাজ্য শাসন করেন যিনি, তিনি সম্রাট। সম্রাট মানে বড় রাজা। যে রাজা অনেক জনগণ ও অঞ্চলের শাসক, তিনি সম্রাট। তার শাসন এলাকায় তার কথাই শেষ কথা। তিনি রাজাদেরও রাজা, অর্থাৎ রাজা ধীরাজ, রাজা যোগ ধীরাজ। তবে সম্রাট যদি মহিলা হন, তখন তাকে বলা হয় সম্রাজ্ঞী। সাম্রাজ্য তৈরি হয় যুদ্ধ করে। ধরা যাক একজন রাজা যুদ্ধ করে অন্য রাজাদের হারিয়ে দিল। তারপর সব রাজ্যগুলো এক করে একটা বড় শাসন এলাকা তৈরি হলো, তাকেই সাম্রাজ্য বলা হয়। সেই জয়ী রাজা একটা বড় যজ্ঞ করে বিরাট উপাধি নিলেন। তখন তার চেয়ে বেশি শক্তিশালী আর কেউ থাকলো না, তিনি হলেন সম্রাট। সব ক্ষেত্রে যদিও রাজা যজ্ঞ করে সম্রাট হতেন না। 6.2 ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য তৈরি হলো কিভাবে? 16টি মহাজন পদের কথা তোমরা আগেই জেনেছ। এই এক একটা মহাজন পদই ছিল এক একটা রাজ্য। মগধ মহাজন পদের পরপর 3টি রাজবংশ রাজত্ব করেছিল। সেই সব রাজারা অন্যান্য মহাজন পদের বেশিরভাগকে নিজেদের দখলে আনেন। শেষ পর্যন্ত মগধকে ঘিরেই ভারতের প্রথম সাম্রাজ্য তৈরি হয়, তার নাম হয় মৌর্য সাম্রাজ্য।
টুকরো কথা। আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযান। খ্রিস্টপূর্ব 300 অব্দ নাগাদ হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিলেন গ্রিসের ম্যাসিডনের শাসক আলেকজান্ডার। উপমহাদেশের বিভিন্ন ছোট বড় শাসকদের সঙ্গে তাঁর যুদ্ধ হয়েছিল। এর মধ্যে এল্ডার পুরুষ বা রাজা পুরুষ সঙ্গে তাঁর যুদ্ধ বিখ্যাত। পুরু রাজত্ব ছিল ঝিলাম ও চেনাব নদী দুটির মাঝের অঞ্চলে। বিরাট সেনাবাহিনী নিয়ে পুরু আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধে নামেন, কিন্তু গ্রিক বাহিনীর কাছে শেষ পর্যন্ত পুরু হেরে যান। তবু তাঁর বীরত্বকে গ্রিকরা সম্মান জানিয়েছিলেন। প্রায় 3 বছর আলেকজান্ডার উপমহাদেশে ছিলেন। আনুমানিক খ্রিস্টপূর্ব 325 অব্দে তিনি বাহিনী সমেত ফিরে যান। পশ্চিম এশিয়া হয়ে গ্রিসে ফেরার পথে ব্যাবিলনে তার মৃত্যু হয়। ভারতীয় উপমহাদেশে পাঞ্জাব পর্যন্ত আলেকজান্ডার এগিয়েছিলেন। গঙ্গার উপত্যকার দিকে তিনি এগোননি। তবে আলেকজান্ডারের অভিযানের ফলে উপমহাদেশের উত্তরে ছোট ছোট শক্তিগুলির ক্ষমতা কমে গিয়েছিল। তার ফলে খ্রিস্টপূর্ব 320 অব্দ নাগাদ চন্দ্রগুপ্ত মৌর্যের পক্ষে সাম্রাজ্য গড়ে তোলা সহজ হয়। পাঞ্জাব ও উত্তর পশ্চিমাঞ্চলে অনেক সহজেই মৌর্যদের ক্ষমতা ছড়িয়ে পড়েছিল। আমরা পরের ভিডিওতে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা পড়ব।